এবার প্রচুর লজ্জার ক্ষিপ্ত হয়ে গেলাম। মুনতাহা আপু আর সকিনা সমান তালে হেসেই যাচ্ছে। হে আল্লাহ, সমুদ্র শয়তান মার্কা ব্যাটা আমার কপালই রাখছো ভালো কথা। খুশি হইছি, আলহামদুলিল্লাহ। তবে এর একটু ঠোঁট কাটা কম বানাতে পারলে না? এই অসভ্য এমপিটার বিয়ের পর আরো নির্লজ্জ হয়ে গেছে। বড় মানে না। উফ, আল্লাহ, ফ্লোরটা ফাঁকা করে দাও। আমি ভিতরে ঢুকে যাই। এর মধ্যেই সে অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। মুনতাহা আপু আর সকিনা হাসি মুখখানা উবে গেল, আর তারা আর চোখে সমুদ্রের দিকে বারবার তাকাচ্ছে। সমুদ্র, আহা মুনতাহা, আমার বউকে কি সব বলছিস? বাচ্চা বউ আমার। এই তো সপ্তাহ আগেই তো তোর সাথে সে যুদ্ধ শেষ হইছে। আমি অসুস্থ ছিলাম বলে। না হয় যুদ্ধ শুরু শেষ কি করে হয়েছে? চা বিস্কিট খেতে খেতে গল্প করা যেত। আয়, কি মধুর আলাপ। ও সকিনা, তোর ব্যবস্থাটা করছি। মুনতাহা আর সকিনা সমুদ্র ভাইয়ের ঠোঁট উনি এগুলো বলতে বলতে ছাদ থেকে নামছে এমন ভঙ্গিমায় নামলেন যেন সব কথা তেমন আহামরি কিছু হয়নি। এগুলো নিত্যদিনের প্রয়োজনীয় কথা, যেন দুধ ভাত। এর মধ্যে বড় মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এসে সমুদ্র ভাই কান টেনে ধরল। বলো বেহাইয়া স্বভাবের পোলা, কোন লগ্নে থেকে জন্ম নিয়েছিস নির্লজ্জ? গোষ্ঠীর স্বভাবটা ভালোই রক্ত করছে। হায় হায়, বড় ছোট মানে না, যেখানে সেখানে ফটফট করে। সমুদ্র, আহমা ছাড়ো, করছো কি? আমি একটা এমপি। আয় আয়, তুই তো আমার ছোট্ট বউয়ের সামনে ইজ্জত লুটে। তা আমার কোনো কালই ইজ্জত চকচকা ছিল না। ছাড় তো, লম্বা একটা যুদ্ধ শেষ করছি, সবে খিদে পেয়েছে। এটা বলার সাথে বড় চাচি তাকে ছেড়ে দিয়ে চোখ রাঙিয়ে দূরত্ব এখান থেকে চলে গেল। সমুদ্র ভাই আশেপাশে মহলের দিকে ভালো করে তাকালো। আমার দিকে চোখ পড়তে হাতে ইশারা খাবার টেবিলে ডাকলো। আমারও খুব খিদে পাইছে। আমি দ্রুত টেবিলের দিকে হাতটা লাগলাম। কেটে গেল আরো 1 মাস। সবকিছু ঠিকঠাক মতো চলছে। সময় এত সুন্দর আর মিষ্টি হতে পারে, এই মাসটা না গেলে বুঝতাম না। একটা মানুষকে বিয়ের পবিত্র বন্ধনের মধ্যে সম্পূর্ণ নিজের করে পাওয়ার সেই ব্যাপারটা সত্যি অন্যরকম। এদিকে আমার আর ঠোঁটকাটা এমপির মাঝে সবকিছুই ঠিকঠাক নর্মাল, কিন্তু এখনো আমার মুখ দিয়ে ভাইয়া ডাক বের হয়ে যাচ্ছে। এই আরেক যন্ত্রণা। আজ 19 বছর ধরে সমুদ্র ভাইয়া ডাক আমার যেন জন্মগত জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে, যেটা আমি কোনো মতেই ছাড়তে পারছি না। তার কাছে এই 1 মাসে আমি কতবার যে তার জাতীয় অত্যাচার জর্জরিত হচ্ছি আল্লাহ ভালো জানে। থাক, এসব অত্যাচারের কথা আর আপনাদের কাছে নাই বলি। আমার ও তো ইজ্জত যায় যায়। ও আরো একটা, প্রতিদিন সকালেই বাসি পিঠের যন্ত্রণা। ইয়ে, সি সি, থু থু, ইস, ওনার নামে কোন দিন যেন আমি বাসি পিঠের মামলা ঢুকে দিই। কিন্তু মামলাটা ঢুকাবো কোথায়? আপনাদের কেউ একটু আমাকে হেল্প করতেন তো। যাই হোক, এখন তাকে আমি ভাইয়া কেন, সমুদ্র নামেও ডাকা ছেড়ে দিয়েছি। এমনিতে বয়সে 14 বছরের বড়, এমন নয় যে নাম ধরে ডাকা যাবে না, কিন্তু নিজের কাছে কেমন যেন লাগে। বুইয়া একটা বেটা, নাম ধরে ডাকতে কি লজ্জাটা না করে? তাই এখন ডাকতে হয়। এই যে শুনছেন এমপি মশাই, শুনেন কখনো? এটা তো কত ডাকনামে। একটা বাবু এই 1 মাসে পয়দা করে ফেললে ও ভালোই হতো, তাহলে ঝামেলাটা মিটে যেত। বলতে পারতাম ওমরের আব্বু শুনে জানতো বিকেল বেলা বাড়িতে আহামরি কোনো কাজ নেই। তাছাড়া সময়টাতে সে রংমহলে মহিলাদের রাজকার্য সম্পাদন করে। মা চাচি, বড় চাচি বলা যাবে না, এটা নিয়েও এক দফা গেছে। শাশুড়ি মা আমি কইতে পারতাম না, তাই বুদ্ধি খাটিয়ে তাকে বড় মা নামটাই দিয়েছি। সকিনার মা সকিনা, এবং আমি বসে আছি। সকিনার মা সেই লেভেলে টোটো কোম্পানির ম্যানেজার। বলতে গেলে এই টোটো কোম্পানির মালিক সে। তাকে সকিনাকেও এই পদে উত্তরাধিকারী বানিয়ে দিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, তারা জানে না টোটো কোম্পানির ম্যানেজার মালিক তার উত্তরসূরি কি। আমরা বলতে বয়ে গেছে। আমিও বলবো না, নিজ দায়িত্বে জেনে নিই। হি হি হি। রাজ্যের সম্পূর্ণ খবর এখন ড্রয়িং রুমে আলোচনা হচ্ছে। আমিও খুব মনোযোগ
দিয়ে শুনছি। সকিনা তো হেসে হেসে লুটোপুটি খাচ্ছে। আমিও যে একবারে হাসছি না তা নয়, কিন্তু এখানে কার বউ কারে না পাইয়া গেছে, কোন ঘরে কি নিয়া ঝামেলা হচ্ছে, অমুকের বউ জামাইকে মারছে, কার মাইয়াকে পার্কে দেখা গেছে বয়ফ্রেন্ডের সাথে, সবকিছু নিয়ে এই শেয়ার মার্কেটে বিস্তারিত আলোচনা হচ্ছে। এখানে বসে নিজের মধ্যেও এখন মেয়ে থেকে মহিলা মহিলা ফিল আসছে। আহ, বিয়ে শাদী হয়ে গেছে তো দারুণ ফয়দা, এক্সপার্ট, সবকিছু খবর জানা যায়। আমার ফিল্টারতে এক বালতি পানি ঢেলে দিল আমার মোবাইল। এখানে বসে থাকা প্রতিটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে। মা তো চেতেই গেল। বলো ঝিনুক, এই মোবাইল নিয়ে সামনে থেকে যা। শুনতে দে তো, যন্ত্রণা বাড়াইস না, যা একটু ধমক দে। তাড়াতাড়ি ফোন নিয়ে এখান থেকে কেটে পড়লাম। মোবাইলের স্ক্রিনের নাম চকচক করছে, ঘূর্ণিঝড় মহসেন। না, নামটা আমি এখনো পাল্টাবো না। যাই হোক, প্রথম কলটা বাজতে বাজতে কেটে গেল। মিস্টার এমপি কল দিয়েছে। এমপি এমপি কলটা রিসিভ করতে তার নিরাসর চেহারাটা ভেসে এলো মোবাইলের স্ক্রিনে। আমার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে আছে। বললাম, এমনই তাকিয়ে আছে কেন? ময়নার বাপ? সমুদ্র ভাইয়া ভুরু কুঁচকে তাকলো। বলো, ময়নার বাপ কেডা রে? বাই দা রাস্তা, আমারে বলবি না তো? তোর কাছে তো মনে হয় না 1 মাস ধরে গিয়েছি। তুই 1 মাসে ময়নার পয়দা করলি কি করে? ও, তুই আবার আমার মেয়ের নাম ময়না রাখার চিন্তা ভাবনা করছিস না তো? খবরদার বদ এমপি, মুখ তো নয় যেন মেশিন। ময়না না রাখলে চায় না রাখুম। আমার মাইয়ার নাম আমার রাখুম। আপনার কি? কেন কল দিছেন সমুদ্র? তোর মাইয়া মানে? ওই মোবাইলে বেশি ফটফট করছিস, দাঁড়া, রাতে বাসা আইয়া নি। তোকে বলছি না মাই গুলা আমার আর পোলাগুলা তোর। আমার মাইয়ার নাম আমি। ময়না রাখুম না চায় না রাখুম। খবরদার, তোর একদিনে আমার যতদিন লাগে। ধ্যাত, কাম নাই কাজ নাই, ফ্রি হলে ভিডিও কলে আমারে জ্বালায়। ঘূর্ণিঝড় মহসিন থেকে কম নয়। আপনার কাজ না থাকতে পারে, আমার কাজ আছে। কত গুরুত্বপূর্ণ মহলে বসেছিলাম, কত সুন্দর কথাগুলো পেটে রেকর্ড করছিলাম, সেই সময় কল করতে হবে? ধ্যাত, জানতো। ওনাকে আর কথা না বলতে দিয়ে আমি কল কেটে দিলাম। প্রায় 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কথা আমার মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে। একসময় সুবিধা সুযোগ সময় বা বাহানা খুঁজে ঝগড়া করার জন্য, আর এর মধ্যে টুং করে একটি শব্দ এলো, মানে মেসেজ। মোবাইলটা খুলে সমুদ্র ভাইয়ের মেসেজ। ওয়েট ফর মি। চলে শোনো, আজ বাসায় এসে কিন্তু ময়না আর চায়না 2 যমজ বোনের পিঠিয়ে টানার ব্যবস্থা করতে হবে। মা শোনা, মেসেজ না অন্য কিছু। শয়তান মার্কা ব্যাটা মানুষ কোথাকার। হঠাৎ ড্রয়িং রুম থেকে শোরগোলার আওয়াজ শোনা গেল। আমি আর স্থির থাকতে পারলাম না, দ্রুত সেখানে দৌড় দিলাম। ড্রয়িং রুমে মন্থা আপু বসে আছে, তিনি কান্না করতেছেন। এই সময় তাকে দেখে আমি কিছুটা ভূত দেখানোর মতো চমকে উঠলাম। তার চেয়ে বেশি চমকে উঠলাম মন্থা আপু এই সন্ধ্যায় এই বাড়িতে এত চলে এসেছেন আর এসে কান্না করতেছেন তার জন্য। কলিজাটা একটু ধপ করে উঠল। আমি এগিয়ে গেলাম। হয়েছে কি, বিষয়টা আমারও জানতে হবে। আমি গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। ছোট চাচি মেয়ে কান্না দেখে ভেঙে পড়ছেন, সেও সমান তালে কাঁদছেন। মাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? বলো। সেও জানে না। মন্থা আপু খালি হাতে এ বাড়িতে ঢুকেছেন, এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমি মন্থা আপুর দিকে তাকালাম, আর এই বোনটা খুব কঠোর, একদম রটের মতো শক্ত মনে। মানুষের মনকে কে খোঁটা দিলে নাকি রক্তক্ষরণ হয়, কিন্তু মুনতাহা আপুর তার উল্টো। তার মনে টোকা দিলেও সে টোকা দিয়েও তার উল্টো হাতে রক্তক্ষরণ হবে। অবশ্য মুনতাহা আপু এরকম কখনোই ছিল না। সে নাদিয়া আপু চলে যাওয়ার পর থেকেই আমার থেকেও বেশি ইন্ট্রোভার্ট স্বভাবের হয়ে গেছে। মানুষটা বোনের শোকে এই যে চেঞ্জ হলো, আর আগের মতো ফিরলই না। আমি সারা জীবন চেয়েছি মন্থা আপু সুখে থাকুক, হাসি থাকুক, কিন্তু তার সুখও এভাবে নজর লাগলো ভাবতে পারিনি। অবশেষে জানতে পারলাম তাতে পায়ের নিচে মাটি সরে গেল। ঘুরে ফিরে 4 বছর আগে ঘটনা আবারও সামনে এলো। ফারহান সাহিল ভাইয়া, সে মুন্থা আপুর ফুপু শাশুড়ির মেয়ের স্বামী, অর্থাৎ সেই মেয়ের স্বামী যার জন্য আমার আমাদের নাদিয়াকে হারিয়েছি। ইয়ে আল্লাহ, এ কোন মুসিবতে ফেললে।
ঘুরে ফিরে এই দুনিয়াতে আত্মীয় করার জন্য ছেলের অভাব ছিল। যে ফ্যামিলির জন্য এই ঘরের এক মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেল, সেই ফ্যামিলিতে এই ঘরের আরেক মেয়ের বিয়ে হয়েছে, আবার দুটো মেয়ের আপন বোন। রাত প্রায় ৯টা। শেখ রংমহলের পিনপাত নীরবতায় বিরাজ করছে। মুনতাহা আপুর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এসেছেন। আমাদের বাড়ির বড়রা বসে আছেন। সবাই চুপচাপ নীরবতা পালন করছেন, অপেক্ষা করছেন কখন সমুদ্র ফিরবে। অবশেষে তিনি ফিরলেন। আমি ভেবেছিলাম তিনি কিছু একটা অবাক হবে, কিন্তু আমি আবারও ভুল প্রমাণিত হলাম। তিনি সবাইকে দেখে এমন ভাব করলেন যে এটা তেমন কিছু হয়নি, এই ঘটনা ঘটল, এবং তিনি এই বিষয়ে আগে থেকে অব্যাহত ছিলেন। বাড়ির সবাই উপস্থিত সবাই বসলেন। কি হয়েছে ঘটনা একের পর এক মনোযোগ দিয়ে শুনলেন। তারপর উনি সহ নাজিম ভাইয়া, শাহিন ভাইয়া একে অপরের সব কিছু খুলে বলেন। সবকিছু খুলে সহজে যে হ্যান্ডেল করে দিলেন। বড় চাচা মুনতাহা আপুর শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমা চেয়ে এই ভুল বোঝাবুঝির জন্য। অবশেষে সব ঠিকঠাক হলো। ফারহান, শামিল, ভাই সবাই সামনে খোলসা হলো। দুই পরিবার সহ মুনতাহা আপুর মনের ভুল বোঝাবুঝি দূর হলো। রুমে চুপচাপ শুয়ে আছি। আল্লাহর কাছে শুকরিয়া আমাদের পরিবারের উপর থেকে এত বড় বিপদটা সরিয়ে দেওয়ার জন্য। মানুষের মাঝে একটু ভুল বোঝাবুঝি মারাত্মক ধরনের বিপদ ডেকে আনে। চোখ গেল আমার এমপি সাহেবের ওপর। উনি বারান্দায় দাঁড়িয়ে আছে। উনি দূরে দৃষ্টি নিক্ষেপ করে আছেন, নিশ্চয়ই কিছু ভাবছেন। আমি চুপচাপ উঠে তার দিকে এগিয়ে গেলাম, পিছন থেকে জড়িয়ে ধরে। তার ধ্যান ভাঙল। তিনি মুচকি হাসি দিল। আমার হাতের বাঁধন খুলে আমাকে সামনে দাঁড় করিয়ে উল্টো আমাকে পিছের দিকে থেকে জড়িয়ে ধরল। থুতনিটা আমার কাঁধে রেখে বলল, আমার চড়ুই বউয়ের চোখে ঘুম নেই কেন? আমি মুচকি হাসলাম, বললাম, জামাই ছাড়া ঘুম আসে না। উনি মুহূর্তে হো হো করে হেসে উঠলেন। আমি তার দিকে ফিরে তাকালাম, বললাম, আচ্ছা, আপনি ফারহান শাহিন ভাইয়ের সম্পর্কে এত কিছু জানতেন, আমাদের কাউকেই তো বলেননি কেন? শাহিন আর নাজিম ভাইয়াও জানতো? হুম। সমুদ্র ভাইয়া মুহূর্তে আমাকে পাজাকোলা করে তুলে নিল। আমি উত্তর না পেয়ে ভুরু কুঁচকে তাকালাম, বললাম, সবকিছু জীবনে জানতে নেই প্রিয়। সব সময় জিনিস জানলে আমার পরিবারের রাতের ঘুম কেড়ে নিবে, যেগুলো আমি সমুদ্র দূর থেকে বিনষ্ট করে ফেলবো। তুই এত কিছু জেনে কি করবি? হুম, ভুলে গেছিস নাকি? চল, ময়না আর চায়না দুই যমজ বোনকে আনতে হবে। আমি মোটেও ভুলিনি। হুম, উনি এ জীবনে কখনই পরিবর্তন হবে না। শয়তান মার্কা ব্যাটা মানুষ কোথাকার। তবে এই জোছনার আলো তাকে আর আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। খুবই লজ্জা পেয়ে তার বুকে মাথা লুকালাম। সমুদ্র যেন নিজের প্রিয়তমা চড়ুই বউয়ের সম্মতি পেয়ে বিশ্বজয়ের হাসি দিল। সমুদ্রের চড়ুই এলোমেলো অবস্থায় বিছানার ঘুমান্ত অবস্থায় শুয়ে আছে। সমুদ্রের কপাল একটা পরশ এঁকে সারা শরীরে কাঁথা টেনে দিল। মুচকি হেসে বলল, কে জানতো এই ছোট্ট চড়ুই তাকে ভুবন ভোলানো সুখের সন্ধান দিবে। বারান্দায় আবারও দাঁড়ালো সমুদ্র। বড় কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছে। ওইখানে শুয়ে আছে পবিত্র এক সত্তা। নদিয়া শুয়ে আছে। শেখ রংমহলের দুই অস্তিত্ব শুয়ে আছে। ফারহান এই ভুল কতগুলো মানুষের জীবন এলোমেলো করে দিল। সমুদ্র আকাশের দিকে তাকালো, বিড়বিড় করে বলল, ফারহান শাহিন, কিভাবে ছেড়ে দিতাম তোকে বল? ভাই হয়ে আমার রক্তে রাঙানো তোর হাত, নাদিয়া আর তার বাচ্চার খুনি। দুঃখ ভরা একটি হাসি দিয়ে কিছুক্ষণ আগের কথা মনে করল। সমুদ্র আর নাজিম একটা ক্যাফে যে বসে আছে। নাজিম কিছু প্রমাণসহ ভিডিও সমুদ্রকে দেখালো। সেখানে ৪ বছর আগে ফারহান কিভাবে চড়ুইকে ব্যবহার করে সমুদ্রকে মারতে চাইছে। সর্দারও সবকিছু কবুল করছেন। মাস আগে ফারহানের নির্দেশেই সমুদ্র বুকে গুলি করছেন। সমুদ্র সবকিছু জেনে চুপচাপ কিছুক্ষণ বসেছিল। নাজিমের আড়ালি চোখের কোণে থেকে জলটা মুছে নিয়েছিল। সমুদ্র কাকে যেন কল করলো, বলল, মিনিট 10-এর মধ্যেই ফারহান শামিলকে তার চাই। সমুদ্র একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় তখন 7টা। মুখে মাস্ক ব্যবহার করে হাসপাতালের ভিতরে ঢুকল। নিজেকে সম্পূর্ণ কভার করা নিয়েছে সে। একটা কেবিনের সামনে এলো, চুপচাপ রুমের ভিতরে ঢুকলো। ফারহান ঘুমিয়ে আছে। প্রাণপ্রিয় ছোট ভাইয়ের দিকে এগিয়ে গেল।
মিনিট পাঁচেক তার পাশে বসলো, কপাল একটা চুমু দিল, হাত দিয়ে ইশারা দিতেই ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করলো। সমুদ্র ভরা দুই চোখ দিয়ে উঠে চলে এলো। তার পিছু ফিরে তাকালো না। বর্তমান কখনো তার দু চোখে ভর্তি জল। খুব সযত্নে তা পিছু নিল। বলল, তোর শাস্তি এটাই, মৃত্যু আমি দিতে পারবো না। এত পাষাণ হৃদয়ের ব্যক্তি আমি না। তুই আমার কলিজার টুকরা, তবে সারা জীবন না হয় প্যারালাইজ হয়ে থাক, তবুও বেঁচে থাক, পাপ কর্ম থেকে দূরে থাক। এর মধ্যে সমুদ্র মিষ্টি একটি শব্দ শুনতে পেল, সাথে সাথেই পিছনে তাকালো। তার চড়ুই বউ ঘুমের ঘোরে তাকে খুঁজছে। সমুদ্র তার বারান্দায় দাঁড়িয়ে থাকলো না। জীবনের এই মোড়ে তার সুখ তাকে হাতছানি দিয়ে ডাকছে। সমুদ্র তো একটু ইশারায় উন্মাদ প্রেমিক হয়ে ওঠে। বিড়বিড় করে বলে, চেয়েছিলাম মুমতাজের তোকে আমার মহলের আবদ্ধ চড়ুই বউ বানাবো বলে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন।